প্রিয় শিক্ষার্থীরা, বিআরআরআই উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা জুম ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আমি উজ্জ্বলা সরকার, সহকারী শিক্ষক। আমি এখন তোমাদের একটি প্রেজেন্টেশন দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? জি ম্যাডাম। দেখতে পাচ্ছ? জি ম্যাডাম। আজকের পাঠ সত্যবাদিতা এবং ক্ষমার আদর্শ। আমি কিছু আলোচনা করি। ষষ্ঠ অধ্যায়, ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা। নীতি শব্দ থেকে নৈতিক শব্দের উৎপত্তি। যে শিক্ষা দ্বারা মানুষের মনে নীতিবোধ জন্মে, কিছু আচার ও নিয়ম কারণ আয়ত্ত হয়, তাকে নৈতিক শিক্ষা বলা হয়। নৈতিক শিক্ষা ধর্মের অঙ্গ। মানবিক মূল্যবোধ সৃষ্টির জন্য নৈতিক শিক্ষার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মগ্রন্থ সমূহে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি দৃষ্টান্তমূলক উপাখ্যানের মধ্য দিয়ে নৈতিক শিক্ষা প্রদান করা হয়েছে। এই অধ্যায়ে সত্যবাদিতা, ক্ষমার ধারণা, এই বিষয়ে আমরা কিছু আলোচনা করব। এই অধ্যায় শেষে আমরা ধর্মীয় আদর্শের আলোকে সত্যবাদিতা ও ক্ষমার ধারণা দুটি ব্যাখ্যা করতে পারব। সত্যবাদিতা ও ক্ষমার আদর্শের প্রমাণ সম্পর্কিত একটি উপাখ্যান বর্ণনা করতে পারব। উপাখ্যানের শিক্ষা মূল্যায়ন করতে পারব। পাঠ 1 ও 2, সত্যবাদিতা। সত্যবাদিতার ধারণা। সত্যবাদিতা একটি বিশেষ গুণ। এই গুণ যার থাকে তিনি সমাজে বিশেষভাবে সম্মানিত হন। সত্যবাদিতা মানব চরিত্রের একটি মহৎ গুণ। গোপন না করে অকপটে সবকিছু প্রকাশ করার নামে সত্যবাদিতা। সত্য মানব জীবনের স্বরূপ বিকশিত করে। সত্যের মাধ্যমে প্রকৃত ঘটনা এবং তথ্য সম্পর্কে অবহিত হওয়া যায়। সত্যবাদী কখনো খারাপ কাজ করতে পারে না। সত্যবাদিতা ধর্মের অঙ্গ। সকলের উচিত সত্য কথা বলা, সৎ পথে চলা এবং সত্যবাদিতার অনুশীলন করা। এই বিশ্বে যত মহাপুরুষ আছেন তারা সকলেই সত্যবাদী। সত্য প্রকাশ করাই ছিল তাদের জীবনের অন্যতম ব্রত। তাহলে দেখো, সত্যবাদী সত্যকাম সম্পর্কে একটি গল্প। প্রাচীনকালে গৌতম নামে এক ঋষি ছিলেন। একদিন তিনি তার আশ্রমে শিষ্যদের নিয়ে ব্রহ্মবিদ্যা বিষয়ে আলোচনা করছিলেন। এমন সময় একটি বালক এসে তাকে প্রণাম শেষে মাথা নিচু করে তার সম্মুখে দাঁড়ালো। ঋষি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে, কোথা থেকে এসেছো? বালকটি উত্তরে বলল, আমার নাম সত্যকাম। এখান থেকে একটু দূরে গ্রামে আমার বাড়ি, সেখান থেকেই এসেছি। ঋষি বললেন, এখানে কি চাও? বালকটি বিনীতভাবে উত্তর দিল, গুরুদেব, আমি আপনার নিকটে ব্রহ্মচর্য পালন করে ব্রহ্মবিদ্যা শিক্ষা করতে চাই। তখন ঋষি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার গোত্র কি? বালকটি করজোরে বলল, গুরুদেব, আমি আমার গোত্র কি তা আমি জানি না। বাড়িতে আমার মা আছেন, আমি মাকে জিজ্ঞাসা করে কাল আপনাকে বলবো। গৃহে এসে মাকে জিজ্ঞাসা করলেন, মা, আমার গোত্র কি? তার মা তাকে বললেন, বাবা সত্যকাম, আমি তোমার গোত্র কি আমি জানি না। আমার নাম জবালা, তাই তুমি জবালা সত্যকাম। পরের দিন সত্যকাম ঋষির আশ্রমে গিয়ে গুরুদেবকে প্রণাম করে বলল, গুরুদেব, আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম আমার গোত্র কি, কিন্তু মা বললেন যে তিনিও জানেন না আমার গোত্র কি। আমার মায়ের নাম জবালা, তাই আমি জবালা সত্যকাম। সত্যকামের সম্মুখে এমন সরল সত্য কথা শুনে ঋষি তাকে বুকে টেনে নিয়ে আলিঙ্গন করে বলেন, বৎস,
সত্যকাম, তুমি সত্য কথা বলেছ, সুতরাং তুমি ব্রাহ্মণ। ব্রাহ্মণই এমন সত্য কথা বলতে পারে। আমি তোমাদের উপনয়ন দেব, ব্রহ্মবিদ্যা দান করব। গোত্রহীন হয়েও সত্যকাম সত্য কথা বলেছে বলে ঋষি তাকে তাড়িয়ে না দিয়ে বুকে টেনে নিলেন, ব্রহ্মচর্য পালন করতে অনুমতি দিলেন। সেদিন থেকেই সত্যকাম ঋষি গৌতমের আশ্রম থেকে বিদ্যাচর্চা আরম্ভ করলো। উপখানের শিক্ষা: সত্য সর্বদা প্রকাশিত, সত্য প্রকাশ করা উচিত, সত্য কখনো গোপন করা যায় না। সত্য ব্যক্তি জীবনকে সুন্দর করে, সত্যবাদীকে সকলে ভালোবাসে, বিশ্বাস ও সম্মান ও শ্রদ্ধা করে। সত্যবাদী সকলের আস্থার পাত্র। সত্যবাদী সাহস সর্বদাই অধিক। এই সাহসের মূলে রয়েছে ব্যক্তির সৎ চিন্তা এবং পরিপূর্ণ বিবেকবোধ। আমাদের পরিবার, বিদ্যালয় এবং সমাজে সকলকে সত্য বলার অভ্যাস গঠন করা উচিত। পারিবারিক জীবনে সত্য কথা বলার প্রয়োজনীয়তা অধিক। সত্য কথা বলার মাধ্যমে পরিবারে পরস্পরের কাছাকাছি আসা সহজ হয়। পরিবারে একে অন্যকে সহজে বুঝতে পারে। পারিবারিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়। তাছাড়া পরিবারে একে অন্যর উপর নির্ভর করা যায়। সত্য কথা বলার মাধ্যমে পারিবারিক সম্পর্ক বৃদ্ধি পায়, যে কোনো জটিলতা সহজে কাটিয়ে ওঠা যায়। সুতরাং আমরা পরিবারে সকলেই সত্য কথা বলবো এবং সৎ জীবন গড়ব। সৎ জীবনই আমাদের পরিবারের মূল ভিত্তি। বিদ্যালয়ে আমরা নানা কার্যক্রমে জড়িত হই। এসব কার্যক্রমে আমরা প্রত্যেকেই কোনো না কোনো দায়িত্ব পালন করি। শিক্ষক, সহপাঠী সহ অন্যান্য সকলের সাথে বিভিন্ন কাজ করি। এই ক্ষেত্রে আমাদের সত্য কথা বলার গুরুত্ব অধিক। শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সত্যবাদীকে খুব পছন্দ করে। সত্যবাদী সর্বদা স্পর্শবাসী ও সৎসাহসী হয়ে থাকে। তাদের বিবেকবোধ অত্যন্ত সজাগ থাকে। এই গুণের কারণে সত্যবাদীকে সকলে পছন্দ এবং বিভিন্ন কাজে দায়িত্ব প্রদান করেন। সমাজে সত্যবাদীকে সকলে বিশ্বাস করে। সত্যবাদী সমাজের আদর্শ। সমাজে সত্যবাদী ব্যক্তির আদর্শকে অনেকেই অনুসরণ করে। সমাজের বিভিন্ন বিপদ, দ্বন্দ্ব সহ নানা সমস্যা সমাধানে সত্যবাদী ব্যক্তি এগিয়ে আসেন। সত্য কথা বলার অভ্যাস গঠনে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। মা বাবা পরিবারের প্রধান, তাদেরকে এই বিষয়ে অধিক সচেতন হতে হয়। মা বাবাকে পরিবারের সকল কাজকর্মে সত্য কথা বলার অভ্যাস করতে হবে। পরিবারের সত্য কথা বলার পরিবারের সৃষ্টি হলেই সন্তানের আচরণও প্রতিভাত হবে। সন্তান কোনো কারণে সত্য বলা হতে বিরত থাকলে মা বাবা এই ক্ষেত্রে তার ভুল সংশোধনের সুযোগ দিয়ে সত্য বলতে উৎসাহিত করবে। এই ক্ষেত্রে মা বাবাকে সন্তানের বন্ধু হতে হবে এবং তাদের সাথে বন্ধুর মতো আচরণ করতে হবে। পরিবারে বিভিন্ন কাজে মা বাবা সন্তানের সাথে থাকেন। এই সময় সত্যবাদীর গল্প কিংবা ঘটনা বলে তাদের জীবনবোধ সারা জাগাতে পারেন। অনেক পরিবারে মা বাবা এবং সন্তানরা একসাথে খাবার গ্রহণ করে। এই সময় সত্য বলার পুরস্কার এবং উপর কোনো ঘটনা বা এলাকার কোনো সত্য ঘটনা অবতারণা করে সন্তানের মনকে জাগিয়ে তুলতে পারেন। আমাদের ধর্মগ্রন্থে সত্য কথা বলার অনেক কাহিনী রয়েছে। এসব গল্প বলার মাধ্যমে পরিবারের সদস্যগণ শিশুদের সত্য কথা বলতে উৎসাহিত করতে পারেন। ধর্মের ক্ষমা ধর্মের অঙ্গ। সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, সুচিতা, ইন্দ্রিয় সংযম, শুভবুদ্ধি, জ্ঞান, সত্য, অক্রোধ, এই 10টি ধর্মের স্বরূপ বা বাহ্য লক্ষণ। এখানে এই 10টি লক্ষণের মধ্যে দ্বিতীয় যে গুণ বা লক্ষণ সেটি হলো ক্ষমা। আমরা জানি ধর্মের পরিচয় পাওয়া যায় ধার্মিকের মধ্যে। সুতরাং যিনি ধার্মিক তার মধ্যে ক্ষমা নামক গুণটি থাকতেই হবে। অনুতপ্ত অপরাধীকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়াকে ক্ষমা বলে। শাস্তি দেওয়ার মতো শক্তি, সাহস এবং ক্ষমতা থাকা সত্ত্বেও অপরাধীকে, অন্যায়কারীর উপর প্রতিশোধ না নিয়ে বা বল প্রয়োগ না করে তাকে ক্ষমা করে দিলেন। এটা ক্ষমা করে দেওয়া অর্থ হলো পরবর্তীতে সে আর খারাপ কাজ করতে যাবে না। তখন সে বুঝতে পারবে, না আমি এত অন্যায় কাজ করে যে ক্ষমা পেয়েছি, তাহলে আমি আর অন্যায় কাজ করব না, আমি সবসময় ভালো কাজই করব। ক্ষমা করে দেওয়ার উদ্দেশ্য হলো সে ভালো পথে যাতে যায়। ক্ষমা দ্বারা অপরাধীর মনে অনুশোচনা হয়।
কারণ তার বিবেক এসব খারাপ কাজ করা থেকে তাকে নিবৃত্ত করবে। ক্ষমা দ্বারা শত্রুকে তার শত্রু থেকে নিবৃত্ত করা সম্ভব। আর এভাবেই সমাজ থেকে অশান্তি দূর হতে পারে। পৃথিবীতে যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তাদের সকলে এই ক্ষমা গুণের অধিকারী ছিলেন। এই ক্ষমা গুণী তাদেরকে মহান বলে সকলের নিকট পরিচিত করিয়েছেন। তাদের দ্বারাই সমাজের শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ক্ষমাশীল হব, তাহলে আমাদের ব্যক্তি জীবন ও সমাজ শৃঙ্খলামণ্ডিত থাকবে। ক্ষমার আদর্শ প্রায় 500 বছর আগের কথা। সে সময় জাতিভেদ বর্ণভেদ সমাজকে কলুষিত করেছিল। সমাজের এই ভেদাভেদ দূর করে সমাজকে কলুষমুক্ত করতে ধর্মীয় গ্রামে ভেঙে দিতে ধর্মীয় আচার অনুষ্ঠানে সহজ করে দিলেন শ্রী গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গ বা শ্রী গৌরসুন্দরী শ্রী চৈতন্য মহাপ্রভু। তার সহচর ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভু, আরো ছিলেন শ্রী অদ্বৈত আচার্য, শ্রী হরিদাস, শ্রী রূপ, শ্রী সনাতন, শ্রী জীব, শ্রী গোপাল ভট্ট, শ্রী রঘুনাথ দাস প্রমুখ। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তাদের বললেন, কৃষ্ণ নাম করো, জাতি ধর্ম নির্বিশেষে হরিনাম বিলাও। শ্রী নিত্যানন্দ মেতে উঠলেন কৃষ্ণ নাম সংকীর্তনে। যাকে পান তাকেই বলেন কৃষ্ণ নামের কথা, ভজনের কথা। সেই সময় নবদ্বীপে জগাই মাথায় নামে দুই ভাই বাস করত। তারা ব্রাহ্মণ সন্তান হয়েও সব সময় পাপ কাজে মত্ত ছিল। মদ খেয়ে মাতাল হয়ে মানুষের প্রতি অত্যাচার করাই ছিল তাদের দৈনন্দিন কাজ। তাদের অত্যাচারে নবদ্বীপের লোক প্রতিষ্ঠিত হয়ে উঠেছিল। জগাই মাথায় এমন দুরবস্থা দেখে নিত্যানন্দ প্রাণ কেঁদে উঠল। করুণায় তার মন গলে গেল। তিনি সঙ্গী সাথীদের নিয়ে জগাই মাথায়ের বাড়ির কাছে গিয়ে কীর্তন শুরু করলেন। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাথা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ, তোমা সব লাগিয়ে কৃষ্ণের অবতার, হেন কৃষ্ণ ভজ সবে, সারো অনাচার। চৈতন্য ভাগবত। সারা রাত মদ্যপান করে জগাই মাথায় সে সময় দিবানিদ্রায় মগ্ন ছিল। কীর্তনের শব্দে তাদের ঘুম ভেঙে গেল। জগাই মাথায় বাইরে বেরিয়ে এলো। নিত্যানন্দের মুখের হরিনাম শুনে দু ভাই ভীষণ ক্ষেপে গেল। তাদের অবস্থা দেখে নিত্যানন্দের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। তার দু চোখ অবিরল ধারায় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তিনি হরিবল হরিবল বলে কেঁদে উঠলেন। নিত্যানন্দের এহেন অবস্থা দেখে জগাই মাথায়ের মন মোটেই নরম হলো না, বরং তারা ক্রোধে জ্বলে উঠল। মাথায় একটি কলসির কানা দিয়ে নিত্যানন্দের মাথায় আঘাত করলো। নিত্যানন্দের কপাল কেটে রক্ত ঝরতে লাগলো। সে অবস্থাতেও তিনি হরিনাম করতে লাগলেন যেন তার কিছুই হয়নি। এমনি ভাবে তিনি মাথাইকে বললেন, মারিলি কলসির কানা সহিবার পারি, তোদের দুর্গতি আমি সহিবার নাহি। মেরেছিস তোরা, তাতে ক্ষতি নেই, সুমধুর হরিনাম মুখে বল ভাই। এই সংবাদ শোনা মাত্র গৌরাঙ্গ মহাপ্রভু শিষ্যগণ সহ সেখানে উপস্থিত হলেন। নিত্যানন্দের ওই রক্তাক্ত অবস্থা দেখে তিনি ক্ষুব্ধ হয়ে উঠলেন। নিত্যানন্দ মহাপ্রভুকে নিরন্ত করলেন। তিনি শান্ত হলেন। এই ঘটনা অন্তর্দপ্ত হয়ে জগাই মাথায় শ্রী গৌরাঙ্গ চরণে লুটিয়ে পড়ে। তখন শ্রী গৌরাঙ্গ সাহস্য বললেন, জগাইকে আমি ক্ষমা করতে পারি, কিন্তু মাথায় তো নিত্যানন্দের নিকট অপরাধী। আমার ভক্তকে যে কষ্ট দেয় আমি তাদের ক্ষমা করতে পারি না। তখন নিত্যানন্দ গদগদ কণ্ঠে মহাপ্রভুকে বললেন, আমি জানি তুমি এই দুটি জীবকে উদ্ধার করবে, তবু আমার গৌরব বাড়ানোর জন্যই আমার অনুমতির কথা বলছি। তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আমি মাথাইকে ক্ষমা করলাম। এই বলে নিত্যানন্দ মাথাইকে আলিঙ্গন করলেন। শ্রী গৌরাঙ্গ তখন জগাইকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। ভক্তগণ সমস্বরে বলে উঠলেন, হরি বল হরি বল। এই ঘটনার পর জগাই মাথায় হয়ে গেল নতুন মানুষ। কৃষ্ণ কৃষ্ণ বলতে তাদের নয়নে অশ্রু ঝরে। এভাবে বড় সাধক হয়ে গেল জগাই মাথায়। শ্রী নিত্যানন্দের ক্ষমাই মহাপাপী জগাই মাথাইকে সাধকে পরিণত করেছিল। এটাই ক্ষমার আদর্শ। উপখানের শিক্ষা। ক্ষমা মহত্বের লক্ষণ। ক্ষমা দ্বারা অসৎ মানুষকে সৎ মানুষের পরিবর্তন করা এবং দুর্জয় শত্রুকেও বশ করা যায়। ক্ষমা মহৎ গুণ। ক্ষমাশীল ব্যক্তি পরিবার ও সমাজের সমাদৃত।
শিশু ক্ষমার শিক্ষা পরিবারের মধ্য হতেই অর্জন করে থাকে। আমাদের পারিবারিক জীবনে বিভিন্ন কাজে ক্ষমার গুরুত্ব অনেক। ক্ষমা মানুষকে মহৎ করে তোলে। পরিবারে ক্ষমার দৃষ্টান্ত পরস্পরের মধ্যে মানসিক দূরত্ব কমিয়ে দেয়। পারিবারিক জীবনে অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এই ক্ষেত্রে কেউ অন্যায় করে, আবার কেউ তা সহ্য করে। এই সহ্যবোধের মধ্য দিয়ে কেউ অন্য রূঢ় আচরণে ক্ষুব্ধ না হয়ে ক্ষমা করে দেয়। ক্ষমা করার এই গুণ পরিবারের অন্যান্য সদস্যকেও প্রভাবিত করে। ক্ষমাবোধ আমাদের আচরণকে পরিশীলিত করে। ক্ষমাশীল সদস্যের প্রতি পরিবারের সকলের শ্রদ্ধাবাদ অধিক থাকে। আমাদের বিদ্যালয়ে পরিশেষেও ক্ষমার গুরুত্ব অধিক। বিদ্যালয়ে আমাদের বন্ধুদের সাথে অনেক ক্ষেত্রেই নানা বিষয় নিয়ে মতভেদ সৃষ্টি হয়। এই ক্ষেত্রেও কেউ অন্যায় করে, আবার কেউ বা অন্যায় না করে বন্ধুর অন্যায় আচরণ সহ্য করে। কেউ বন্ধুর অন্যায় আচরণ সূত্রে নেওয়ার চেষ্টা করে এবং বন্ধুকে ক্ষমা করে দেয়। এতে বন্ধুদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায়। ক্ষমা শিক্ষার্থীদের জীবন সুন্দর করে তোলে। আমাদের অনেক শিক্ষক রয়েছেন যারা ক্ষমাশীল। তাদের এই ক্ষমাশীল আচরণের দ্বারা আমরা নানাভাবে প্রভাবিত হই। ক্ষমার গুণ বিদ্যালয় পরিবেশকে সুন্দর করে তুলতে পারে। সমাজ জীবনেও বিভিন্ন ক্ষেত্রে ক্ষমার গুরুত্ব অধিক। ক্ষমাশীল ব্যক্তি সমাজে সমাদৃত এবং শ্রদ্ধার পাত্র। ক্ষমার আদর্শ গঠনে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। যে পরিবারে মা বাবা ক্ষমাশীল আচরণ করে, সেই পরিবারের সন্তানের মধ্যেও এইরূপ আচরণ পরিলক্ষিত হবে। পরিবারের সকল সদস্য একই প্রকৃতির আচরণ করে না। একই পরিবারের সদস্যদের আচরণের ধরনও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কেউ একটু সহজ ও সরল প্রকৃতির, আবার কেউ বা জটিল প্রকৃতির। কোনো কারণে মতবিরোধ সৃষ্টি হলে পরিবারের একে জনের প্রতিক্রিয়া প্রকাশ করার ধরনও একের প্রকৃতি। এই ক্ষেত্রে মা বাবাকে অত্যন্ত সচেতন হতে হবে। পরিবারে যারা সর্বদাই অন্যায় ও রূঢ় আচরণ করে, তাদের প্রতি মা বাবাকে ধৈর্য ও সহনশীল হতে হবে। ন্যায় ও অন্যায়ের পার্থক্য অন্যায়কারীর নিকট তুলে ধরতে হবে। তাদের আচরণের পরিবর্তন আনতে ছোট ছোট অন্যায়গুলো ক্ষমা করে দিতে হবে। জীবনে অন্যায় আচরণের প্রভাব সম্পর্কে তাদের নিকট বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরতে হবে। সমাজের জীবনে যারা ক্ষমাশীল হিসেবে শ্রদ্ধার পাত্র, তাদের জীবনের ঘটনা সন্তানদের মাঝে গল্পে ছলে বলতে হয়। পরিবারে আমরা যখন একই সাথে কোনো কাজ করি কিংবা খাবার খেতে বসি, এই সময় বাবা কিংবা মা ধর্মগ্রন্থের ক্ষমার আদর্শের কাহিনী শুনিয়ে আমাদের বিবেকবোধ নাড়া দিতে পারেন। শ্যাম, দেখতে পাচ্ছ কিছু? দেখো, 1 নাম্বার, তোমরা খাতা কলম বের করো। এক নম্বরে লেখো, কোন শব্দ থেকে নৈতিক শব্দের উৎপত্তি? এটা কিন্তু তোমাদের স্ক্রিনে চলে গেছে, দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ? 2 নাম্বার দেখো, নৈতিক শিক্ষা কাকে বলে? লিখেছ? 3 নাম্বার, গোপন না করে অকপটে সবকিছু প্রকাশ করার নাম কি? 4 নাম্বার, সত্য মানব জীবনের কি বিকশিত করে? তুমি দেখতে পাচ্ছ তো তোমার স্ক্রিনে? জি ম্যাডাম। তারপর 5 নাম্বার দেখো, মহাপুরুষদের জীবনের অন্যতম ব্রত কি ছিল? 6 নাম্বার, কিসের মাধ্যমে প্রকৃত ঘটনার ছয় নাম্বার, কয় নাম্বার বলেছি?
6 নাম্বার বলতে নিছিলেন। 6 নাম্বার, কিসের মাধ্যমে প্রকৃত ঘটনার তথ্য সম্পর্কে অবহিত হওয়া যায়? এখন 7 নাম্বার, কোন ঋষির কাছে সত্যকাম ব্রহ্মবিদ্যা শিখতে এসেছিল? দেখেছ? তারপর সত্যকামের মার নাম কি? গৌতম ঋষি কেন সত্যকামকে ব্রহ্মবিদ্যা দান করলেন? আমাদের পরিবারের মূল ভিত্তি কি? কার সাহস সর্বদাই অধিক? সমাজের আদর্শ কি? পরিবারের প্রধান কারা? সত্য কথা বলা মাধ্যমে পারিবারিক কি বৃদ্ধি পায়? 10টি বাহ্যিক লক্ষণ কি কি? ক্ষমা দ্বারা অপরাধীর মনে কি হয়? যিনি ধার্মিক তার মতো কি নামক গুণটি থাকতেই হবে? যিনি ধার্মিক তার মধ্যে কি নামক গুণটি থাকতেই হবে? ক্ষমা দ্বারা শত্রুকে কি থেকে নিবৃত্ত করা সম্ভব? ক্ষমা দ্বারা শত্রুকে কি থেকে নিবৃত্ত করা সম্ভব? শ্রী চৈতন্য সহচর কে ছিলেন? শ্রী নিত্যানন্দ যাকেই পেতেন তাকেই কি বলতেন? জগাই মাথায় কিসের সন্তান ছিল? মাথায় নিত্যানন্দ কে কি দিয়ে মাথায় আঘাত করলো? ক্ষমা কিসের লক্ষণ? শ্রী নিত্যানন্দের কি মহাপাপী জগাই মাথায়কে সাধকের পরিণত করেছিল? ক্ষমার আদর্শে গঠনে কিসের ভূমিকা গুরুত্বপূর্ণ? লিখেছ? কয়টা? 20 নাম্বার পর্যন্ত? জি ম্যাডাম। 21 নাম্বারে লেখো, জগাই মাথায় কোথায় বাস করত? এটা লেখো তো। লিখেছ? জগাই মাথায় কোথায় বাস করত? 22 নাম্বার লেখো, আমাদের পরিবারের মূল ভিত্তি কি? লিখেছ? 23 নাম্বার লেখো, সত্যর বিপরীত শব্দ কি? একবার বলেন। সত্যর বিপরীত শব্দ কি? সত্যর বিপরীত শব্দ কি? ওটা লেখা হয়েছে? তারপরেরটা লেখো, কে কখনো কোনো খারাপ কাজ করতে পারে না? কে কখনো কোনো খারাপ কাজ করতে পারে না? লিখেছ? জি ম্যাডাম। আর একটা লেখো, সত্যবাদীর সাহস কেমন? সত্যবাদীর সাহস কেমন? লিখেছ? গৌতম জি কে? ম্যাডাম। গৌতম কে?
আমি লিখছি। এই পর্যন্তই থাকলো। যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো ম্যাডাম। পড়বে এবং লিখবে। আমি পরবর্তী ক্লাসে দেখবো তুমি লিখেছো কিনা, মনে জি থাকবে? ম্যাডাম। আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাকলো। আমি আজ শেষ করে দিচ্ছি। ম্যাডাম নমস্কার। নমস্কার।